ইউটিউবে মানে শর্টসে খুব তাড়াতাড়ি ভিউ বাড়ানো কি সম্ভব? আজকে আমরা এইরকমই একটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আমাদের কাছে একটা কেস স্টাডি আছে। মিস্টার সাজাদ ওয়াইটি বলে একটি চ্যানেল, উনি একটা 7 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলেন। চ্যালেঞ্জটা ঠিক কি ছিল? একদম শূন্য থেকে শুরু করা একটা চ্যানেল, শুধু মিস্টার বিস্ট এর ভিডিও ক্লিপ ব্যবহার করে শর্টস আপলোড করা। এই আর কি। ইন্টারেস্টিং। তো আজকের আলোচনায় আমরা দেখব এই 7 দিনে ঠিক কি কি হলো, কি ফলাফল আসলো। একদম, মানে পুরো জার্নিটা ট্রেস করব, কৌশল, ফলাফল সবকিছু। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আচ্ছা, তাহলে প্রথম দিন শুরুটা কিভাবে হলো? প্রথম দিন উনি একটা নতুন চ্যানেল খুললেন, একদম ফ্রেশ। তারপর মিস্টার বিস্টের একটা লম্বা ভিডিও ডাউনলোড করে সেখান থেকে মানে অংশ কেটে 4টে শর্টস বানালেন এবং আপলোড করলেন। ও আচ্ছা, আর তার ফলাফল প্রথম 24 ঘন্টায়? ফলাফলটা ছিল মানে মিশ্র, খুব বেশি না। একটাতে 412, একটা 221, একটা বার 1200 আর একটা 2600 মতো ভিউ। মানে শুরুটা বেশ সাধারণ। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু ছবিটা পাল্টাতে শুরু করে। তাই নাকি? কি হলো দ্বিতীয় দিনে? উনি আবার মিস্টার বিস্টের অন্য একটা ভিডিও নিলেন, সেখান থেকে 3টা শর্টস আপলোড করলেন। আর ভিউ? ভিউগুলো ছিল চোখে পড়ার মতো, মানে 14,000, 5.3 আর একটা 22,000। বাহ, বিরাট জাম্প তো। হ্যাঁ, আর উনি তখন একটা গিভঅ্যাওয়ের ঘোষণাও দিয়ে দেন চ্যানেলে, যদি চ্যানেলটা সফল হয় এই টাইপের। আচ্ছা, তার মানে দর্শকদের এঙ্গেজ করার একটা চেষ্টা। আচ্ছা, উনি কি এসইও বা এরকম কিছু করছিলেন, মানে সার্চে যাতে সহজে আসে? না না, মজার ব্যাপার হলো উনি নিজেই ভিডিওতে বলেছেন যে কোনো এসইও করেননি। ও, কারণ ওনার যুক্তি ছিল যে মিস্টার বিস্ট তো এমনিতেই ওয়ার্ল্ড ফেমাস, তো শুধু টাইটেলে নাম থাকলেই নাকি যথেষ্ট, আলাদা করে এসইও করার দরকার নেই। ইন্টারেস্টিং পয়েন্ট। তো তৃতীয় দিনের ফলাফল কি এই যুক্তিকে সাপোর্ট করলো? হ্যাঁ, অনেকটাই। তৃতীয় দিনেও ভিউ বেশ ভালো ছিল, 8.3 হাজার, 19,000 আর 34,000। মানে গ্রোথটা চলছিল। মানে এক্ষেত্রে শাইন্ট মিস্টার বিস্টের জনপ্রিয়তাই আসল ফ্যাক্টর ছিল। মনে হচ্ছে তাই, কিন্তু এই ধারাটা কি চলল? মানে প্রতিদিন কি একই রকম ভালো ভিউ আসছিল? সেটাই প্রশ্ন। না, এখানেই আসল ব্যাপারটা। চতুর্থ দিনেও ভিউ ভালোই ছিল। উনি 4টে শর্টস আপলোড করেন, ভিউ ছিল 9,000, 26,000, 15,000, 36,000। উনি তখন মিলিয়ন ভিউয়ের আশাও করছিলেন। কিন্তু পঞ্চম দিনে গিয়ে একটা হোঁচট খেলেন। মানে কি হলো? উনি নতুন ভিডিও থেকে 3টে শর্টস বানিয়েছিলেন, কিন্তু আপলোড করতে গিয়ে নাকি কিছু সমস্যা হয়, পরে অবশ্য ঠিক করেন। ও আচ্ছা, আর ফলাফল? ফলাফলটা বেশ অবাক করার মতো। একটা শর্টসে 11,000 ভিউ, আরেকটাতে মাত্র একটা ভিউ। মাত্র একটা? বলেন কি? হ্যাঁ, উনি নিজেও বেশ অবাক হয়েছিলেন। আর 3 নম্বরটায় 3.8 হাজার, মানে ভিউ বেশ কমে গেল হঠাৎ করে। সত্যি অদ্ভুত। ইউটিউব অ্যালগরিদম বোঝা কঠিন। তো এরপর উনি কি দমে গেলেন? না না, উনি কাজ চালিয়ে গেছেন। ষষ্ঠ দিনে উনি মিস্টার বিস্টের একেবারে লেটেস্ট মানে একদম নতুন ভিডিও ব্যবহার করলেন। হয়তো ভেবেছিলেন নতুন কন্টেন্ট ভালো চলবে। তাতে কি লাভ হলো? কিছুটা। ভিউ আগের দিনের চেয়ে বাড়ল 32,000, 16,000 আর 69,000। উনি এটাকে ভালো বলেছেন, কিন্তু বিশেষ কিছু নয় এমন একটা মন্তব্য ছিল। আচ্ছা, আর সপ্তম দিন মানে চ্যালেঞ্জের শেষ দিন? শেষ দিনে উনি অনেক খুঁজে একটা বেশ এনগেজিং ভিডিও বের করে সেখান থেকে 3টে শর্টস আপলোড করেন। এগুলোই ছিল চ্যালেঞ্জের শেষ শর্টস। বেশ, আর সেগুলোর পারফরম্যান্স? শেষ দিনের ভিউগুলো ছিল 12,000, 21,000 আর 33,000, মানে মোটামুটি ষষ্ঠ দিনের মতোই। তাহলে এই যে পুরো 7 দিনের চ্যালেঞ্জটা চললো, একদম শেষে গিয়ে নেট রেজাল্ট কি দাঁড়ালো? মানে সাবস্ক্রাইবার, মোট ভিউ? আচ্ছা, ফাইনাল রেজাল্টটা হলো মোট 205 জন সাবস্ক্রাইবার আর টোটাল ভিউ সংখ্যা 3,15,000। মাত্র 7 দিনে 3,15,000 ভিউ, কিন্তু সাবস্ক্রাইবার মাত্র 205। হ্যাঁ, এটাই একটা লক্ষণীয় বিষয়। ভিউয়ের তুলনায় সাবস্ক্রাইবার গ্রোথ কিন্তু বেশ কম। এরপর উনি অবশ্য চ্যানেলটা গিভঅ্যাওয়ে করে দেওয়ার ঘোষণা দেন। গিভঅ্যাওয়ে মানে পুরো চ্যানেলটাই? হ্যাঁ, তার জন্য কিছু শর্ত ছিল, লাইক, সাবস্ক্রাইব, একটা নির্দিষ্ট কমেন্ট করা ইত্যাদি। আচ্ছা, তো এই পুরো এক্সপেরিয়েন্স থেকে আমরা কি বুঝলাম, মানে সারসংক্ষেপে যদি বলি? সারসংক্ষেপে হলো
অন্যের জনপ্রিয় কন্টেন্ট, বিশেষ করে মিস্টার বিস্টের মতো ক্রিয়েটরের, ব্যবহার করে শর্টসে খুব দ্রুত ভিউ আনা সম্ভব, এটা প্রমাণিত। কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোটা অত সহজ নয়। একদম। আর কয়েকটা জিনিসও পরিষ্কার হলো, যেমন এসইও ছাড়াও শুধুমাত্র কন্টেন্টের জনপ্রিয়তার উপর ভর করে চলা যায়, অন্তত শর্টসের ক্ষেত্রে। আবার ভিউয়ের সংখ্যা প্রতিদিন মারাত্মকভাবে ওঠানামা করতে পারে, মানে অ্যালগোরিদম খুবই আনপ্রেডিক্টেবল। ঠিক। আর একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, এই যে অন্যের কন্টেন্ট ব্যবহার করা, হ্যাঁ, কপিরাইটের বিষয়টা। যদিও মূল ভিডিওতে এটা নিয়ে কিছু বলা হয়নি, কিন্তু এটা একটা বিশাল ফ্যাক্টর। অবশ্যই। এটা দীর্ঘমেয়াদে কতটা টেকসই বা নৈতিক, সেই প্রশ্নটা আসেই। সেটাই। হয়তো শুরুতে কিছু ভিউ পাওয়া গেল, কিন্তু এটা কি একটা সাস্টেইনেবল স্ট্র্যাটেজি? মনে হয় না। কপিরাইট স্ট্রাইক বা অন্য সমস্যা তো আসতেই পারে। ঠিক। তাহলে এই পুরো ব্যাপারটা আমাদের কি নিয়ে ভাবতে সাহায্য করে? এটা আসলে আমাদের ভাবতে বাধ্য করে যে শর্টসের মতো প্ল্যাটফর্মে কন্টেন্টের মৌলিকত্ব কতটা জরুরি। শুধু ট্রেন্ড বা অন্যের জনপ্রিয়তাকে পুঁজি করে সাময়িক সাফল্য হয়তো আসে, কিন্তু একটা লয়াল কমিউনিটি বা নিজের ব্র্যান্ড তৈরি করা কি এভাবে সম্ভব? এটাই আসল প্রশ্ন। হ্যাঁ, এই মডেলটার দীর্ঘমেয়াদী কার্যকারিতা আর নৈতিকতা নিয়ে ভাবা দরকার। এটাই হয়তো আমাদের শ্রোতাদের জন্য আজকের মূল চিন্তার বিষয়।